প্রাণসঞ্জীবনী, মাফিয়া দ্য সাইকো লাভ, পর্ব ৩, লেখনীতে রাত্রিমণি, সম্পূর্ণ প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য। বৃষ্টি থেমেছে অনেক আগেই, প্রভাতে নরম আলোয় ভিজে উঠেছে ঘুমন্ত শহর। শিশির ভেজা ঘাসে প্রকৃতি ধারণ করেছে স্নিগ্ধ সরল রূপ। সূর্য ওঠার আগ মুহূর্তে আকাশে হালকা কমলা আর গোলাপি আভা ছড়িয়ে পড়েছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো ধীরে ধীরে রোদে স্নান করতে শুরু করে। টিরেনিয়ান সাগরের নীল জলরাশি তখনও শান্ত, শুধু হালকা বাতাসে সামান্য ঢেউ খেলছে। দূর থেকে ভেসে আসে পাখির কুজন, আর মাটির ঘ্রাণে মেশে জোরালো জলপাই গাছের সুবাস। এই প্রভাত যেন ক্লান্ত জীবনকে নতুন করে জাগিয়ে তোলে, যেন সময় কিছুটা ধীরে চলে শুধু সৌন্দর্যের স্বাদ নিতে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে নৃশংসতা। ক্যালাব্রিয়া অঞ্চলের ঘন এই জঙ্গলেই রয়েছে বিলাসবহুল পেন্টহাউস, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। রাতের বেলা তো দূর, দিনের আলোতেও কেউ পা মারায় না এদিকটায়। শোনা যায় এখানে নাকি আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া গোষ্ঠীর বসবাস। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশ এমনকি এশিয়া মহাদেশেও বিস্তার রয়েছে এদের প্রভাব। তারা চিহ্ন বন্ধ কক্ষে একের পর এক দামি দামি শোপিস আসবাবপত্র, কাচের জিনিসপত্র ভাঙচুর করেছে তরুণী। তবুও কিছুতেই নিজের রাগ সংবরণ করতে পারছে না সে। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে তার। তারা চিহ্ন রাতে জানোয়ারটা কোলে তুলে নেয়ার পর চুপচাপ লোকটার বুকের সাথে মিশেছিল, সে কোন প্রতিক্রিয়া দেখায়নি। অন্য সময় হলে মোচড়ামুচুরি করত কোল থেকে নামার জন্য, কিন্তু এখন তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। এমনিতেই সারাদিন না খাওয়া তার ওপর শরীরের ক্ষত। জঙ্গলে দৌড়ানোর দরুন গাছগাছালি সাথে লেগে তৈরি হয়েছে এসব। হয়তো একটু পরেই জ্ঞান হারাবে সে। নিজের ফায়ারফ্লাইকে কোলে নিয়ে গাড়িতে উঠে পড়ল যে ল্যাম্বরগিনি ভেনেনো রোডস্টার, অত্যাধুনিক দামি ম্যাট ফিনিশ এই গাড়ি নিয়ে সচরাচর বের হয় না যে। যখন কোন অপারেশনে দীর্ঘতম পথ অতিক্রম করতে হয় তখনই, অথবা শত্রুকে ধাওয়া করার জন্য বের হয়। এতে খুব সহজেই পলাতক শত্রুর নাগাল পাওয়া যায়। তাছাড়া স্পোর্টস রেস করার ভীষণ শখ তার, তবে তা শুধুমাত্র জেতার জন্যই। গাড়ি থেকে একটি মিনারেল ওয়াটারের বোতল এগিয়ে দিল রমণীর পানে। মুখ ফিরিয়ে নিল কন্যা। আন্ডারস্কোর আইসুয়ের বারবিডল, তুমি যদি এখন আমার অবাধ্য হও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ইউ নো না হোয়াট আই মিন। সন্তপর্ণে পানি তুলে নিল রমণী। সত্যিই তার পিপাসা পেয়েছে। বোতল হাতে নিয়ে মুখ লাগিয়ে ধকধক করে সম্পূর্ণ বোতল খালি করে দিল। পানি পান করার দরুন রমণীর কণ্ঠ মনি ওঠা নামা করছিল সমানে, এক ফোঁটা জলধারা গড়িয়ে পড়ল সেখানে। কেমন মুক্তোর মতো চিকচিক করছে তা। এক দৃষ্টে রমণীর পানে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল যুবক। শক্ত করে গাড়ি স্টিয়ারিং আঁকড়ে ধরে নিয়ন্ত্রণ করল নিজেকে। অতঃপর স্টিয়ারিংয়ে হাত ঘুরিয়ে নিমিষেই ধোঁয়া উড়িয়ে সাই সাই করে এগিয়ে চলল গাড়ি। পেছনে চলল আরও কয়েকটি ব্ল্যাক কার। উপর থেকে দেখলে মনে হয় ছায়ার স্রোত, নিচ থেকে যেন যুদ্ধের মিছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গাড়ি পৌঁছে গেল বিলাসবহুল সেই পেন্ট হাউজের সামনে। সামনে থেকে দেখে পুরোটাই মনে হয় ট্রান্সপারেন্ট কাঁচার চকচকে সিলভারের দেয়াল। গাড়ি আসার সাথে সাথেই খুলে গেল গেট। সেখানে দাঁড়িয়ে কালো পোশাকধারী কতগুলো গার্ড, হাতে তাদের বিশাল আকৃতির স্নাইপার। গাড়ি থেকে নেমে অজ্ঞান অবস্থায় রমণীকে কোলে তুলে নিল যুবক। বড় বড় পা ফেলে এগিয়ে গেল এলিভেটরের সামনে। কাঙ্ক্ষিত ফ্লোরে এলিভেটর থামতেই বেরিয়ে এলো রমণীকে নিয়ে। রুমের সামনে এসে আঙ্গুলের ছাপ দিতেই খুলে গেল দরজা। একমাত্র সে ছাড়া কারো অনুমতি নেই এ রুমে প্রবেশ করার। নরম মখমলে সাদা বিছানায় যত্ন সহকারে শুইয়ে দিল রমণীকে। গায়ে জড়িয়ে দিল কমফোর্টার দাড়ি। ডাক্তার ড্রেভেনকে তুলে আনা হয়েছে গার্ডস দিয়ে। লোকটার পরনে নাইট স্যুট। সারাদিন হাসপাতালে খাটাখুটনির পর রাতে আরাম করে ঘুমাচ্ছিল বেচারা। তখনই কিছু নির্দয় গার্ড তুলে নিয়ে আসে তাকে। বসের অর্ডার পালন করতে বাধ্য তারা। অকালে নিজের প্রাণ ঝরাতে চায় না। মূলত ড্রেভেন এজের ব্যক্তিগত ডক্টর, তাই যখন প্রয়োজন তখনই আসতে হয় নিরুপায় হয়ে। কোন কুকর্ম করে যে এই সাইকো ছেলের পাল্লায় পড়েছে স্বয়ং আল্লাহই জানে। দুজন মহিলা সার্ভেন্ট এসে ফ্রেশ করিয়ে পোশাক পাল্টে দিয়েছে তরুণীরা। ডক্টর ড্রেভেন চেক আপ করে কিছু ওষুধ আর স্যালাইন লাগিয়ে দিয়েছে তাকে। ক্ষতস্থানে এজে তাকে নিজের হাতে ব্যান্ডেজ লাগাতে দেয়নি, মহিলা সার্ভেন্ট দিয়ে করিয়েছে। আন্ডারস্কোর না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, তাছাড়া অতিরিক্ত চিন্তার দরুন প্রেশার ফল করেছে। আমি স্যালাইন লাগিয়ে দিয়েছি, কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে। কথাগুলো বলে চলে গেল ড্রেভেন। যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে।
তারা চিহ্ন। জ্ঞান ফেরার পর বন্ধকক্ষে নিজেকে আবিষ্কার করেই রাগে মাথার রগ টনটন করে উঠল তরুণীরা। এক ঝাটকায় উঠে বসল সে। বিছানার চাদর ছুঁড়ে ফেলে দাঁড়ালো বিছানার পাশে। হাতের ক্যানেলো খুলে ফিকিনি দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই রমণীর। চোখে আগুনের ঝিলিক, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। দুজন মহিলা সার্ভেন্ট এসে বলল, আন্ডারস্কোর শান্ত হও প্লিজ। তুমি এভাবে হাইপার হলে অসুস্থ হয়ে পড়বে। এটা যদি স্যার জানতে পারে আমাদের আর রক্ষে থাকবে না। তারপর ওই শুরু হলো তাণ্ডব। একে একে সমস্ত আসবাবপত্র, কাচের টি টেবিল, নামি দামি শোপিস, ড্রেসিং টেবিল, স্যামসাংয়ের এলইডি টিভি, ফুলদানি সব ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। মুহূর্তেই চুরমার হয়ে গেল সবকিছু। ঝং করে শব্দ হলো চারপাশে। বইয়ের তাক থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে সমস্ত বই। দেয়ালের সব নামিদামি পেইন্টিং ছিঁড়ে ছুঁড়ে ফেলেছে। পুরো ঘরের নাজেহাল অবস্থা। তবুও রাগ কমার বিন্দুমাত্র নাম নেই। মহিলা সার্ভেন্টস দুজনেরও নাজেহাল অবস্থা। ভয় কেউ কাছে ঘেঁষতে পারছে না তরুণীরা। আন্ডারস্কোর আ হা 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 চিৎকার করে কান্না করতে করতে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল তরুণী। ভীষণ কান্না পাচ্ছে তার। দুজন মহিলা সার্ভেন্ট মিলেও সামলাতে হিমশিম খাচ্ছে তাকে। আন্ডারস্কোর দূরে থাকো তোমরা আমার থেকে, নইলে কিন্তু নিজেকে শেষ করে দিব আমি। নিচ থেকে ভাঙ্গা কাচের টুকরো এক হাত দিয়ে অন্য হাতের শিরার ধরে কথাখানা বলে উঠল তরুণী। ঘাবড়ে গেল মহিলা সার্ভেন্ট দুজন। যদি এই মেয়ের কিছু হয় তাহলে তাদের স্যার জানে মেরে দেবে তাদের, তাও আবার যে সে মৃত্যু নয়, হিংস্র জানোয়ার, যেমন শিকারকে খুবলে ছিঁড়ে খুঁড়ে খায় তেমন মৃত্যু। একজন সার্ভেন্ট দৌড়ে গিয়ে গার্ডদের বলল মেয়েটাকে আটকাতে। সঙ্গে সঙ্গে গার্ডদের মধ্যে একজন খবর পাঠালো তাদের বসকে। অন্যজন এসে হাত ধরে আটকানোর চেষ্টা করল মেয়েটাকে। টানাহেঁচড়ার এক পর্যায়ে কাচের টুকরোর ঘর্ষণে হাতের ফিকিনি দিয়ে গড়িয়ে পড়ল সামান্য রক্ত। ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হলো তাদের বসয়েজে। প্রথমেই চোখ আটকে গেল কালো পোশাকধারী গার্ডটির হাতের দিকে, যে হাত দিয়ে আঁকড়ে ধরেছে তরুণীরা বাহু। নিজের ফায়ারফ্লাই এর হাতে রক্ত দেখে মাথায় রক্ত উঠে গেল। এজের চোয়াল শক্ত হয়ে এসেছে, চোখ দুটো ধারণ করেছে টকটকে রক্তিম বর্ণ, যেন জ্বলন্ত অগ্নিফুলিঙ্গ। আন্ডারস্কোর লিভ, আই সেইড জাস্ট লিভ হার। বসের ক্ষুব্ধ ধ্বনিতে সঙ্গে সঙ্গেই মেয়েটির হাত ছেড়ে দিল গার্ডটি। আন্ডারস্কোর এভরিওয়ান লিভ দ্য রুম। শান্ত শীতল কণ্ঠস্বর, অথচ হৃদয় কাঁপিয়ে তোলার মতোই ভয়ানক। বলার সাথেই আর এক মুহূর্ত দেরি করল না কেউ, দ্রুত পায়ে বেরিয়ে পড়ল সকলে। পুরো ঘরময় জুড়ে ভাঙ্গা কাচের টুকরো, শোপিস, আসবাবপত্র পড়ে আছে, বিছানার এলোমেলো অবস্থা। সেদিকে একবার নজর বুলালো এজে। উফ, এত তেজ তার ফায়ারফ্লাইয়ের! এ জন্যই তো এই মেয়েটার উপর ফিদা সে। কাছে গিয়ে আকস্মিক কোলে তুলে নিল মেয়েটাকে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে বুঝে উঠতে খানিক সময় লাগল তরুণীরা। মুহূর্তেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে সে কোল থেকে নামার জন্য। নির্বিকার এজে। উপায়ান্তর না পেয়ে পিঠে অজস্র কিল ঘুষি দিতে লাগল তরুণী। তাতেও যখন কাজ হলো না, দাঁতের সর্বশক্তি দিয়ে কামড়ে ধরল লোকটার ঘাড়। খিচে চোখ মুখ বন্ধ করে নিল জানোয়ারটা। মুখে একটিটু শব্দ পর্যন্ত করল না। তবুও কোনো ভাবান্তর হলো না লোকটার। এমন এই টেবসওয়ালা বডি বিল্ডারের কাছে নিহাতি চুনুপুটি সে। শেষমেশ ক্লান্ত হয়ে শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ে রইল যুবকের বক্ষভাজে। রহস্যময়ী বাঁকা হাসি খেলে গেল যুবকের মুখে। আন্ডারস্কোর এত তাড়াতাড়ি শক্তি শেষ সুইটহার্ট। কণ্ঠে মেশানো কৌতুক। কথাটি বলে ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। রমণীকে বিছানায় বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। অস্থির ভঙ্গিতে কাটা হাতটা নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। আন্ডারস্কোর ইস, কতটা কেটে গেছে! রক্ত পড়ছে তো? খুব ব্যথা করছে তাই না? দেখি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, দেখবে একটুও কষ্ট হবে না তোমার। কথাটা শেষ করেই পাগলের মতো ড্রয়ার হাতড়ে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে বসে পড়ল মেয়েটির সামনে। কেমন উন্মাদ লাগছে তাকে, যেন ব্যথাটা সে নিজেই পেয়েছে। আন্ডারস্কোর ছুবেন না আপনি আমাকে নিজের নোংরা হাত দিয়ে। ঘৃণা করি আমি আপনাকে। আন্ডারস্কোর আই নো, বাট আই ডোন্ট কেয়ার। হেইট মি এজ মাচ এজ ইউ ক্যান। তবুও আমার সাথেই থাকতে হবে। আন্ডারস্কোর ছাড়ুন আমাকে। থাকবো না এখানে আমি। চোয়াল শক্ত হয়ে এলো এজের। তার ফায়ারফ্লাই এর সামনে রাগ দেখাতে চায় না সে। নিজের রাগ সংবরণ করে মুখে বলল, আন্ডারস্কোর ভালো আছি, ভালো থাকতে দাও আমাকে। কি ভালো মানুষ মনে হয় তোমার? আন্ডারস্কোর জানোয়ার, আপনি একটা মানুষরূপী জানোয়ার। মুখে ক্রোধের ছাপ স্পষ্ট তরুণীরা। রাগে ঘন ঘন ফুঁসছে মেয়েটা। চোখে আগুনের ঝিলিক।
যেন এই দৃষ্টিতেই ভস্ম করে দিবে যুবকের সর্বস্ব। কিটকিটিয়ে উচ্চ শব্দে হেসে উঠল যুবক। কেমন বিশ্রী ভয়ানক সেই হাসি! কে বলবে এমন সুদর্শন পুরুষের হাসি এমন ভয়ানক? আন্ডারস্কোর উহু, ইউ আর রং বারবি ডল। জানোয়ার নয়, এর চেয়েও ভয়ঙ্কর হিংস্র হয় না আমি। তুমি জানো বিজ্ঞানের রিসার্চ কি বলে? পৃথিবীর সবচেয়ে হিংস্র আর নিকৃষ্টতম প্রাণী হল মানুষ, যার হিংস্রতা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খতরনাক। আর আমি, মুখে বাঁকা হাসি যুবকের। আন্ডারস্কোর আমি খারাপ, প্রচণ্ড লেভেলের ব্যাড বয়, তোমার ধারণারও বাইরে। তাই বলছি আমাকে রাগিও না ফায়ারফ্লাই। আমি রেগে গেলে কিন্তু তোমারই খারাপ হবে। তাই চুপচাপ আমাকে নিজের কাজ করতে দেও। আন্ডারস্কোর বারবার এই নামে ডাকেন কেন আমায়? রিম, রাত্রিয়ানা সিদ্দিকী রিম, আমার নাম। বুঝতে পেরেছেন? আপনার এসব ডাক ভালো লাগে না আমার। আন্ডারস্কোর জানি, কিন্তু আমার কাছে তুমি সবসময় আমার ফায়ারফ্লাই হয়েই, আমার বন্দিনী হয়ে থাকবে সারা জীবন। এখান থেকে পালানোর কোন পথ নেই তোমার? বারবি ডল। আন্ডারস্কোর কোনো দিনও না থাকবো না আমি আপনার কাছে। কেন বন্দি করে রেখেছেন আপনি আমাকে? কি ক্ষতি করেছি আমি আপনার? কি চান আপনি আমার কাছে? প্রথমে তেজি গলায় কথাগুলো বললেও আস্তে আস্তে কান্নায় ভেঙে পড়ল তরুণী। আন্ডারস্কোর তোমাকে চাই আমি। তোমার একটাই দোষ, আমার অন্ধকার জীবনে আগমন করা, যেখান থেকে আজীবন মুক্তি নেই তোমার। নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব যুবকের। আন্ডারস্কোর আপনার এই ধারণা ভুল প্রমাণিত করে একদিন এখান থেকে বের হব আমি। আর সেদিন আপনি কিছুই করতে পারবেন না। আসবে, একদিন এমন কেউ আসবে যে আমাকে আপনার থেকে মুক্ত করে নিয়ে যাবে। আন্ডারস্কোর তাই, সেই আশা তোমার স্বপ্নই রয়ে যাবে। কেউ কেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সাধ্যি নেই তোমাকে আমার থেকে আলাদা করার। দরকার পড়লে সেই আল্লাহর কাছ থেকেও চেয়ে আনব তোমায়। আন্ডারস্কোর। বাংলাদেশ, ঢাকা। স্যার, মেয়েটির খোঁজ পাওয়া গেছে। সবেমাত্র স্টেজে পারফর্ম করতে উঠেছে যুবক। চারিপাশ থেকে ভেসে আসছে হাজার হাজার ফ্যান্সদের উচ্ছ্বাসিত ধ্বনি। আর যে বিস্ময়সূচক চিহ্ন, আর যে স্টেজে গোটা গোটা অক্ষরে লেখা ঋষভ জাওয়াদ, আই লাভ ইউ। আর যে বলতে পাগল মেয়েরা চিৎকার করে আই লাভ ইউ বলছে তারা। কেউ কেউ আবার স্টেজে ওঠে জড়িয়ে ধরতে চাইছে। সিকিউরিটি গার্ডস মিলেও আটকাতে পারছে না তাদের। এই যে এত মেয়েরা আর যে বলতে পাগল, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। তার মন যে পড়ে আছে সেই মায়াবিনীর কাছে। সে কি ঠিক শুনতে পেল? এতগুলো দিন ধরে পাগলের মতো খুঁজেছে যাকে দেখার জন্য মরিয়া হয়ে আছে সে। নির্ঘুম কাটিয়েছে কত অগণিত রাত। হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। স্পাই, ইনফরমার, কেউ খোঁজ দিতে পারেনি তার। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল সেই মায়াবিনী। কিন্তু তার মনে বিশ্বাস ছিল একদিন সে তার মায়াবিনীকে ঠিক খুঁজে বের করতে পারবে। তাই তো দেশ, এমনকি দেশের বাইরেও স্পাই দিয়ে খোঁজ করছিল মেয়েটার। তবে কি আজ সত্যিই সে তার মায়াবিনীকে খুঁজে পেল? তার বিশ্বাস তাহলে মিথ্যে ছিল না। খুঁজে পেয়েছে সে তার মায়াবিনীকে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হাতের গিটার রেখে স্টেজ থেকে নেমে পড়ল ঋষভ। চারিপাশ থেকে শুরু হলো চাপা গুঞ্জন। গান না শুরু করেই স্টেজ থেকে নেমে পড়ায় রাগে ফুঁসছে ফ্যান্সরা। তারা টাকা খরচ করে গান শুনতে এসেছে, তামাশা দেখতে নয়। চারিপাশ থেকে শুরু করে দিয়েছে ঢিল ছোড়াছুড়ি। আন্ডারস্কোর গেট ডাকার মাহিন। আন্ডারস্কোর কিন্তু স্যার, এভাবে চলে গেলে তো অনেক বড় লস হয়ে যাবে। লক্ষ টাকা দিয়ে অর্গানাইজ করা হয়েছে শো। অর্গানাইজার হুমকি দিচ্ছেন আমাদের। তাছাড়া ফ্যান্সরা অনেক গোলমাল শুরু করে দিয়েছে। ডু ইউ থিঙ্ক আই হ্যাভ অ্যানি কনসার্ন অ্যাবাউট দিস? চেক ছুঁড়ে মারো ওদের মুখে। যত টাকা গেছে তার দ্বিগুণ অ্যামাউন্ট দিয়ে দাও। কিন্তু স্যার, এটা তো। নিজের স্যারের ক্রোধান্বিত মুখাবয়ব দেখে আর কিছু বলতে পারল না মাহিন। অজ্ঞতা দ্রুত গতিতে বের করল গাড়ি। সেখানে অপেক্ষা করছিল জাগ, ঋষভের গুপ্ত স্পাই। তার থেকে শুনেই তখন ঋষভকে খবরটা দিয়েছিল মাহিন। আমার এক সহচর স্পাই এলবো কাল রাতে ট্রেস করতে পেরেছে মেয়েটার লোকেশন। ইতালির কোন এক জঙ্গলে আছে মেয়েটা। গাড়িতে বসে কথাখানা বলে উঠল জাগ। ইতালি। অবাক হয়ে ভ্রু কুচকে নামটা বিড়বিড়াল ঋষভ। ফ্লাইট বুক করো মাহিন। উই আর গোয়িং টু ইতালি। আন্ডারস্কোর 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 ইতালি, ক্যালাব্রিয়া অঞ্চল। পেন্টহাউজে এজের সামনে বসে আছে রিম।
জানোয়ারটা যত্ন সহকারে ব্যান্ডেজ করছে তার হাতে। এতটাই কোমল আর আদুরে সেই স্পর্শ, যেন সদ্য ফোটা ফুল ছুলেই মূর্ছে যাবে, যেন তার ফায়ারফ্লাই এর একটুও ব্যথা অনুভব হলে কলিজা ছিঁড়ে যাবে তার। রিম চুপচাপ বসে অবলোকন করছে সব। সে আর তর্কে জোড়ায়নি জানোয়ারটার সাথে। অসুস্থ শরীর, তার কথা বলার শক্তি নেই, তাই চুপচাপ বসে রইল সে। ওয়াকিটকি দিয়ে একটা মেইডকে ডেকে সামান্য কিছু খাবার আনিয়ে নিল। এক লোকমা তুলে ধরল রিমের মুখের সামনে। মুখ ফিরিয়ে নিল সে। ক্রোধে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে মেয়েটা। আন্ডারস্কোর চুপচাপ বাধ্য মেয়ের মতো খাবারগুলো খেয়ে নাও। এগুলো খেয়ে ওষুধ খেতে হবে তোমায়, না হলে সুস্থ হবে কি করে? আর অসুস্থ শরীরে আমার সাথে ঝগড়াও করতে পারবে না। আন্ডারস্কোর খাবো না আমি। চলে যান আপনি এখান থেকে। আন্ডারস্কোর উফ, কেন বারবার রাগাতে চাইছে তুমি আমাকে? নিজের মা আর বোনের কথা নিশ্চয়ই মনে আছে তোমার। মা আর বোনের কথা শুনেই চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো রিম। আন্ডারস্কোর আপনি একটা জানোয়ার। আন্ডারস্কোর জানি, আর কিছু? এখন চুপচাপ খেয়ে নাও। আন্ডারস্কোর আমার হাত আছে, আমি নিজের হাতেই খেতে পারবো। আপনাকে কষ্ট করতে হবে না। আন্ডারস্কোর তোমার হাতে জখম, নিজের হাতে খেতে পারবে না তুমি, ব্যথা পাবে। আন্ডারস্কোর বললাম তো। আন্ডারস্কোর উহু, আর একটা কথা না। অগত্যা নিরুপায় হয়ে জানোয়ারটার হাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিল রিম। মেয়েটাকে যত্ন সহকারে গায়ে কমফোর্টার মুড়িয়ে শুইয়ে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা লক করে বেরিয়ে এলে যে। কাল থেকে অনেক ধকল গেছে তার, একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে। তারা চিহ্ন। অন্ধকার কক্ষে মৃদু হলদেটে লাইটের আলো জ্বলছে। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের উপর বসে আছে কালো পোশাকধারী গার্ড, মুখে সাদা কাপড় দিয়ে বাঁধা। তার ঠিক সামনে বিভানের ওপর আয়সী ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে যুবক। মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে সিগারেটের ধোঁয়ার স্মুথ কুণ্ডলী। হাতে ইলফ বারের ব্লু রাজ লেমনের ফ্লেভারের ইলেকট্রিক সিগারেট। রাসবেরি আর লেমন ফ্লেভারের এই সিগারেট যেন এক অনন্ত সুখ এনে দিচ্ছে তাকে। অস্থিরভাবে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে লোকটি। মুখ দিয়ে বেরিয়ে আসছে গঙ্গানির আওয়াজ। হয়তো কিছু বলতে চাইছে সে, কিন্তু মুখ বাঁধা অবস্থায় থাকায় বলতে পারছে না কিছু। যুবকের হাতের ইশারা দেওয়া মাত্রই খুলে দেয়া হলো গার্ডটির মুখের কাপড়। এতে যেন হাফ ছেড়ে বাঁচল লোকটি। জোরে ঘন ঘন শ্বাস টেনে নিল বার কয়েক। শেষবারের মতো নিজের প্রাণ বাঁচানোর জন্য আকুতি করে বলে উঠল, আন্ডারস্কোর আমার ভুল হয়ে গেছে স্যার। আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি তো শুধু মেয়েটাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত মেয়েটির হাত কেটে গেছে। এতেও যেন সামান্য পরিমাণ হৃদয় টলাতে পারল না সামনে বসে থাকা নির্দয় যুবকের। নির্বিকার ভঙ্গি তার। আন্ডারস্কোর আমাকে আরেকবার সুযোগ দিন প্লিজ। আর কখনো এমন ভুল হবে না। এবারে প্রত্যুত্তর করল অপর প্রান্তে থাকা নির্দয় পুরুষটি। আন্ডারস্কোর সুযোগ, আই হেইট দিস। আমার কাছে দ্বিতীয় সুযোগ বলতে কোন শব্দ নেই। আর না আছে ভুলের ক্ষমা। আমি বারবার সাবধান করেছিলাম তোদের, যেন আমার ফায়ারফ্লাইয়ের গায়ে সামান্য আঁচড়টুকু না লাগে। আর তুই কি করলি? তোর জন্য আমার ফায়ারফ্লাইয়ের হাত থেকে রক্ত ঝরেছে। তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? বা তারা চিহ্ন স্টার্ড। দরদর করে শিরদাঁড়া বেয়ে ঘাম ঝরছে লোকটির। সে জানে এখন আর হাজারবার বলেও লাভ নেই। তাকে মরতেই হবে, বাঁচার আর কোন উপায় নেই। তার বশ কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেয়নি, সেও পাবে না নিশ্চয়ই। আন্ডারস্কোর আজ তোর শরীরের মাংস কেটে ট্রেজানকে খাওয়াবো আমি। মানুষের মাংস বড্ড প্রিয় ওর। ট্রেজান হলো এজের পোষা বেঙ্গল টাইগার। মানুষ খেকো হিংস্র এ প্রাণী সকলের জন্য প্রাণঘাতী, আর হিংস্র হলেও এজের কাছে বড় প্রিয় সে। যেন নিষ্পাপ এক পোষা বিড়াল ছানা, বড় আদরের, আর সকলের কাছে ভয়ঙ্কর হলেও এজের সব কথা শুনে লক্ষ্মী বাচ্চার মতো। আন্ডারস্কোর মাত্তেও। ঠান্ডা শীতল কণ্ঠ যুবকের। আন্ডারস্কোর জি ভাই। মাত্তেও এজের সকল কাজের দায়িত্ব পালন করে, সব সময় তার আশেপাশে থাকে। এক কথায় বলতে গেলে এজের ডান হাত সে। শুধু সেই নয়, আরও একজন আছে, এলেনা। তারা দুজনেই বহু বছর ধরে রয়েছে এজের সাথে। আন্ডারস্কোর আই ওয়ান্ট মাই টুলস। কথাটা কর্ণপাত হতেই অজানা ভয় গ্রাস করল লোকটিকে। বুকের ভিতর ধ্বনিত হচ্ছে তীব্র ধুকপুকানির শব্দ। মাত্তেও হাতে করে একটি রঙের ব্রিফকেস এনে রাখল লোকটির সামনে থাকা টেবিলের ওপর। এর মধ্যে রয়েছে প্লাস্টার, স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ধারালো তীক্ষ্ণ নাইফ ও আরও বিভিন্ন নাম না জানা সব অস্ত্র। সেখান থেকে একটি প্লাস্টার তুলে নিল এজে। চোখের পলকে এক টান দিয়ে উপড়ে ফেলল লোকটির হাতের নখ। গগন কাঁপিয়ে বিভৎস চিৎকার করে উঠল লোকটি।
আশেপাশে যত কাক পক্ষী ছিল সব উড়ে পালিয়ে গেল। যুবকের চোখে মুখে স্পষ্ট খুশির ঝিলিক, যেন ছোট বাচ্চা নিজের কাঙ্ক্ষিত খেলার জিনিসটি পেয়ে বড়ই আনন্দ। এভাবে একে একে তুলে ফেলল হাতের সমস্ত নখ। তারপর আবারও হাতে তুলে নিল ছোট্ট একটা শার্প নাইফ, যা এতই চকচকে যে কারো মুখের অবয়ব স্পষ্ট ফুটে ওঠে। সেই ধারালো ছুরি চালিয়ে দিল লোকটির হাতের চামড়ার ওপর। ধারালো চাকুর সাহায্যে টেনে টেনে তুলে আনল লোকটির হাতের চামড়া। আবারও সেই বীভৎস চিৎকার। এবার যেন রক্তের নেশায় মেতে উঠল যুবক। আন্ডারস্কোর চিৎকার কর, আরও বেশি চিৎকার কর। তুই যত বেশি চিৎকার করবি তত বেশি আনন্দ পাব। ভিকটিমের মুখে যত বেশি ভয় থাকে সে যত বেশি ছটফট করে ততটাই আনন্দ পাই আমি। আরও জোরে চিৎকার কর তুই। আই ওয়ান্ট সাম মোর এনজয়মেন্ট। বলেই চাকু দিয়ে জোরে জোরে ছুরিকাঘাত করতে লাগল চামড়াবিহীন টকটকে লাল রক্ত মাংসে। কেমন উন্মাদ হয়ে আছে সে, যেন একটা সাইকো। হাতে তুলে নিল এক মুঠো লবণ মরিচের গুঁড়ো, চট করে লাগিয়ে দিল কুচানো মাংসের ওপর। এবার আর থাকতে পারল না লোকটি। ব্যথার যন্ত্রণায় নীল হয়ে এসেছে তার মুখাবয়ব। শরীরের রগ ফুলে উঠেছে, চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে রক্ত। এ অসহনীয় যন্ত্রণা সহ্য করতে পারছে না সে। আন্ডারস্কোর আমাকে মেরে ফেলুন স্যার, আমি আর সহ্য করতে পারছি না। এর থেকে মৃত্যু যন্ত্রণা অনেক সুখের হবে আমার জন্য। আন্ডারস্কোর সেটাই তো পাবি না তুই। আমি চাই তুই যন্ত্রণা পাস। চিৎকার কর আরও জোরে, তোর চিৎকার আনন্দ দেবে আমায়। চটজলদি পাশে থাকা বন্দুকটি হাতে তুলে নিজের মাথায় তাক করল লোকটি। কিন্তু একি বন্দুক তো সম্পূর্ণ ফাঁকা, বুলেটবিহীন। তীব্র ভয়ে চোখ বড় বড় করে তাকালো লোকটি। হাড়হীন করা ভয়ানক এক হাসি ধ্বনিত হলো কানে। আন্ডারস্কোর হাউ সিল্লি ইউ বি তারা চিহ্নষ্ট। তোর কি মনে হয় এত সহজে বেঁচে যাবি তুই? কখনোই না। এবারে হাতে তুলে নিল হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ক্ষতিকারক এই অ্যাসিড তাৎক্ষণিক ব্যথা না দিলেও চামড়া, মাংস ও হাড়ভেদ করে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে হাড় গলিয়ে ফেলতে পারে। আইনত দণ্ডনীয় অপরাধ এই অ্যাসিড ব্যবহার করা। অ্যাসিডের ফোঁটা লোকটির হাতে পড়তেই খসে খসে পড়তে লাগল হাড়। এবার যেন চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছে লোকটি। আর পারছে না এই নরক যন্ত্রণার সহ্য করতে। মরতে চায় সে। নিজের কাজ সম্পন্ন করে উঠে দাঁড়ালো এজে। আন্ডারস্কোর ব্রিং ট্রেজান। আজ ওর ফেভারিট স্ন্যাক্স পাবে ও। বেরিয়ে এলো যুবক এবার ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেবে। কক্ষ থেকে ভেসে আসছে টাইগারের হুঙ্কার আর বিভৎস চিৎকার, যা কাঁপিয়ে তুলতে সক্ষম পুরো ক্যালাব্রিয়া অঞ্চল। তারপর আবার সব শুনশান, নিস্তব্ধ, নীরব। চলবে। বি_দ্রো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।